কখনো? হ্যাঁ, হিজড়াদের বিয়ে হয় না বাবার হয়, অনেকে বিয়া শাদী বসে, এমন আছে তার বন্ধু হিসাবে তাকে নেয়, এরকম বুঝছেন। আর তোমার অনেকে বলে যেরকম আমাদের বাংলাদেশে শেখ হাসিনা, যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি করেনি, আমাদের স্বীকৃতি দেয় না, কিন্তু বাইরের অন্যান্য রাষ্ট্রগুলো কিন্তু আমাদের স্বীকৃতি দিচ্ছে সমকামীদের। একটা মেয়ে মেয়ে যে লেসবিয়ান, একটা ছেলে ছেলে গে, এরকম হিজড়াদেরও বিয়ে করতে পারবে, যেরকম ইন্ডিয়াতে হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশ সরকার কিন্তু এটা স্বীকৃতি দেয় না। তারপর আমাদের বাংলাদেশে যারা বলে না বিয়ে করে এটা বন্দি হিসাবে কাউকে রাখে, কিন্তু আদৌ বিয়ে হয় না। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল সেল টিভির পক্ষ থেকে আমি আরিফ হোসেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো তৃতীয় লিঙ্গের একজন মানুষের সঙ্গে। তিনি একজন তৃতীয় লিঙ্গের মানুষ, তার বাস্তব জীবনের গল্পটি আমরা তুলে ধরার চেষ্টা করব। চলুন দর্শক, আমরা আলোচনায় যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম সিমরান। খুব সুন্দর নাম। নামটি কে রেখেছে? আমার ফ্যামিলি থেকে। ফ্যামিলি থেকে নামটা রাখা হয়েছে? হ্যাঁ। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে, যদি সেই গল্পটা আমাদেরকে একটু আগে বলতেন। আমার ফ্যামিলিতে আমার মা আছে, বাবা নেই, আমার এক ভাই, আমরা 3 বোন, আমি সবার ছোট, আর আমি হিজড়া। আপনি হিজড়া, আপনি কিভাবে জানতে পারলেন আপনি হিজড়া? এটা আমি যখন আমার বড় হলাম, যখন আমার 8, 9, 10 বছর এরকম সময়টা আমার স্কুলে যাইতাম, তখন আমার মধ্যে হাঁটা চলার ভঙ্গি ভাঙ্গাত, আমার ভয়েসটা অন্যরকম, পুরুষের মতন, আমার কথাবার্তা চালচলন অন্যরকম, আমার হাতে তালি দিই মাঝে মধ্যে, তারপর হলো অন্যরকম, মানে কি ছেলেদের মতন আমার স্বভাবটা চলে আসতেছে। পরে আমাকে অনেক অনেক কথা বলতো আমার ফ্যামিলি থেকে, বাইরের লোকেরা জিজ্ঞাসা করতো আমার মাকে, কয় কি ওর স্বভাবটা এরকম কেন, হিজড়াদের মতন দেখা যাচ্ছে, তোমার মেয়ে কি হিজড়া? ও তো ওদের মতন তালি মারে, ওদের মতন দিন দিন বয়সটা ওদের মতন হয়ে যাচ্ছে, এগুলো বলতেছিল। পরে এভাবেই আস্তে আস্তে মানুষ জানতে পারলো আমি কি। তারপর আমার ফ্যামিলি থেকে তারা চাপা দিয়েই রাখছিল, যেটা কোনো ফ্যামিলি চায় না যে তার সন্তানটা সমাজের কাছে একবার নিচু হয়ে যাক। আমার ফ্যামিলি তো আমাকে লেখাপড়া শেখাচ্ছে, স্কুলে যাচ্ছে, সব কিছু হচ্ছে, একটা মেয়েদের যেরকম চলে আমি সেভাবে ছোটোবেলা থেকেই বড় হয়েছি, পড়াশোনা করছি। কিন্তু স্কুলে অনেকে আমাকে নিয়ে মজা করতো, হাসি করতো, ঠাট্টা করতো, কেউ আমাকে বেঞ্চে চিনগাম লাগাই দিত, তারপর তোমার পিটিতে গেলে আমার মারতো, এখান থেকে থাপ্পড় দিত, অনেকে হাসি করতো, হিজড়া বলতো, খুব খারাপ লাগতো না, আমার ভয়েসটা অন্যরকম, পুরুষের মতন, এর জন্য অনেক অনেক কথা বলতাম। তা আমি যাইতাম না, বাসায় এসে আম্মুর সাথে কান্না করতাম, বলতাম আম্মু আমার ভালো লাগে না, আমাকে নিয়ে মানুষ হাসাহাসি করে, মজা নেয় তারা, আমাকে এটা চিনগাম লাগাই দেয়, ছুরি মারে, আমি ভাল লাগে না, আমি স্কুলে যাব না। পরে আমি স্কুলে যেতাম, কিন্তু কম যাইতাম, মাঝে মধ্যে যাইতাম, কোচিং করতাম, এটাই। কিন্তু এভাবেই আমার স্কুল লাইফটা গেছে। কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করতে পেরেছি? আমি পড়াশোনা করছি, আমি এসএসসি পরীক্ষা দিইনি। আমি এসএসসি পরীক্ষা যেবার দিব সেবার আমার ফ্যামিলি তো বাবা ছিল না, আর অনেকটাই দরিদ্রতার মধ্যে ছিলাম দেখে আমার ফ্যামিলি থেকে আমি আর এসএসসি পরীক্ষা দিতে পারি না, এরকম সামর্থ্য ছিল না। খুব ইচ্ছা ছিল আমি সরকারি একটা চাকরি করব, সেখান থেকে আমার হাইটটা ছোটোবেলা থেকেই লম্বা ছিল, আমি মনে করছি আমি পুলিশে চাকরি করব, কিন্তু যে আমি হিজড়া এটা আমি কখনো নিজেকে ভাবতাম না। আমি মনে করতাম তো আমি তো একটা মেয়ে মানুষ, আমি কেন হিজড়াতে যাবো, যাই লোকে যা বলুক। এভাবে আমার পড়াশোনার দিকটা আমি আগাইতে চাইছিলাম, কিন্তু ফ্যামিলিগত থেকে আমি আর পারলাম না, আমার মা আমাকে পারলো না পড়াতে, তো পারিবারিক সমস্যা এতে। পরে সেখান থেকে আর পড়াশোনাটা আমার বন্ধ হয়ে গেছে। আমার স্কুলের স্যারেরাও আমাকে পরীক্ষা দিতে দিল না, টাকা সামান্য পরীক্ষার ফি দিতে পারিনি। মডেল টেস্ট থাকে এসএসসির আগে, ওটা দেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু সেদিনই আমার খুব একটা কষ্টজনক দিন ছিল। সেখানে আমি পরীক্ষার ফি ম্যানেজ করছি, ম্যানেজ করার পর এদিক দিতে মা ঋণ করে দিল। সেখান থেকে আমি নিয়ে গেছি, যাওয়ার পর দেখি কি আমি রাতে পড়ছি, আমি জানি পরীক্ষা দুপুরের দিকে, আমি গেছি সকালে। সকালে যেয়ে দেখি কি সবার
পরীক্ষা দিতে আসছে। তারপর হেড স্যার বলতে আসি স্কুলের, কয় তোমার তো কী পরীক্ষা? আমাকে অমুক, আমি ভকেশনালে পড়তে আসি, আমি 9-এ, তো এই 10-এ এবার, তো আমি পরীক্ষা দিব তো এসএসসি, তাহলে ভোট তখন ওর বলতেছে তারা তো মডেল টেস্ট পরীক্ষা দিতে আসে, প্রশ্ন সবার দিতে আসে। আমার তখন আমি ক্লাসের সামনে গেছি, এদিকে সবার হাতে প্রশ্ন দিতে আসছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে আসছিলাম। ওকে না, আমার পরীক্ষাটা দিতে পারলাম। পরে আমি আসলাম স্যারের কাছে, আসার পর বললাম সবাই তো পরীক্ষা দিতে, স্যার আমি তো এই জন্য আমাকে এখন পরীক্ষা দেওয়ার সুযোগটা দেন। কয় এখন কীভাবে দেবা, তোমার প্রস্তুতি আছে? আমাকে না, আমি রাত জেগে পড়ছি স্যার, হবে। কিন্তু স্যার তা মানল না, পরের বার দিব। আমি না, কেন পরের বার দিব? তাহলে আমি আর পরীক্ষায় দিব না, আমি আর এক ক্লাস নিচেও নামতে চাই না, আর আমার পরীক্ষা দেওয়ার দরকার নেই। পরে আমি বলছি আমার এতদিন ভর্তি টাকা মাকা যা ছিল সব কিছু দেন, আমি তো ক্লাস করিনি, তো কী হয়েছে? আমি তো ক্লাস করতাম না, আমি যেহেতু ভর্তি হয়েছি আমি ক্লাস করতাম না। পরে আমার টাকা টাকা দিয়ে দেন, জান আমি পারবো না। পরে আমাকে দিল না, আমাকে আমার ফ্যামিলি পেপার, তারপর সেখানে আমার কোন কারণ, তারপর আবার অনেকে আমাকে বলতেছে ও হিজড়া, ওর টাকাগুলো দিয়ে দেন, ও ঝামেলা কম। কিন্তু তখন তো আমি জানি না যে আমাকে দেখলে মানুষ ভয় পাবে। আমি তো যখন জানি মেয়ে ওই হিজড়া, ও কিন্তু উচ্ছৃঙ্খল করবে, কিন্তু তখন আমি অতটা বুঝতাম না। তো হিজড়া দেখলে মানুষ ভয় পায় কেন? হিজড়া দেখলে মানুষ ভয় পায় কেন, এটা তো হাসির ব্যাপার। আচ্ছা আচ্ছা, বলেন না একটু আমাদের হাসির ব্যাপার। এই যে আমাদের দেখলে বাচ্চারা ভয় পায়, দেখে উঁচা লম্বা, আমরা দেখতে মেয়েদের মতন, বাট আমাদের কণ্ঠস্বর পুরুষের মতন। অনেকে জিগায় আন্টির কথা ছেলে মানুষের মতন কেন? আবার বাবা মাই বাচ্চাদের ছোটোবেলা থেকে ভয় দেওয়া দেয়, যেও না যেও না, হিজড়া ভয় পাবে, ওরা মারবে, অ্যান করবে। তখন বাচ্চারা ভয় পায়, আস্তে আস্তে যখন বড় হয় তখন এই বাচ্চাগুলো আমাদের দেখলে ভয় পায়। যারা বড় রাস্তাঘাটে আপনাদের মতন বড় বড় লোকেরা, তারা আমাদের দেখলে কিন্তু ভয় পায়। পাঁচটা হাঁটতে গেলে তারা মনে করে কি এরা কী জানি কী করবে, খারাপভাবে মনে খারাপ দৃষ্টিতে দেখে আমাদের। ভালোর দিকটা তারা আমাকে দেখে না কখনো, কারণ এরা তো খারাপ। আচ্ছা, তো খারাপ দৃষ্টিতে কেন দেখে? আপনারাও তো সমাজে একজন মানুষ। খারাপ দৃষ্টিতে দেখে আমরা যেরকম আমাদের মতন মানুষ আছে, কিছু কিছু আছে টাকা নেয়। এই যে যেরকম বেদেরা আছে না, বেদেরা কিন্তু হিজড়ার সাথে টাকা নেয়। এই বেদেরা কিন্তু বলে আমরা হিজড়া, ওরা গাড়িতে উঠা টাকা নেয়। ওরা হিজড়াদের মতনই ওদের দেখতে, ওরা ওদের কণ্ঠস্বর সব কিছু, ওরা এরকম টাকা নেয়, ওরা মনে করছে আমরা এরকম। এর জন্য কিন্তু আমাদের পেশা যেটা, আমরা সেটা করেই খাই। যেহেতু আমরা দোকানে মানুষের কাছ থেকে 10-5 টাকা করে চাই, তারপর একটা বাচ্চা হলে, একটা বিয়ে হলে আমরা সেখানে যাই। এটা আমাদের সত্যযুগ থেকে আসছে, আমাদের গুরুরা করে আসছে, যেটা আমি হিজড়ার মধ্যে এসে জানলাম। বিয়ে হইলে, বাচ্চা হইলে সেখানে আপনারা যান, তো কিভাবে আপনারা খবরটা পান? কিভাবে, মানে আপনাদের সোর্স আছে নাকি? না, এটা আমাদের খুঁজতে খুঁজতে আমরা পেয়ে যাই। যেহেতু আমরা একটা ঢোল আছে যেটা আমরা পূজা করে খাই, ঢোল পূজা, ওটা আমরা যে ঠাকুর আছে তাকে আমরা ডাকি, যে ধর্মেরই হোক না কেন আমরা তাকে ডাকি। ডাকার পর তার নাম ধরেই আমরা সকালবেলা বেরোই, জানি এটা, তখন তিনি আমাদের মিলাই দেয়। মনে করি যেরকম আল্লাহ আছে এরকম আমরা যাকে মানি, আমরা আল্লাহ আছে, আল্লাহকেও ডাকি, তাকেও মানি বলি। আমার যেরকম একটা দোকানদার দোকান খুলতে গেলে মনে করে আমার কাছে সারাদিনের ব্যবসাটা জানি ভালো হয় কোনো না কোনো, ওরকম আমরা তার নাম নিয়ে, তার ঢোলটা নিয়ে নামি। এরকমই আমরা খুঁজতে খুঁজতে পেয়ে যাই। অনেকে ভাবে কি তোমরা কিভাবে জানলে, এই বড় বড় ফ্ল্যাট বাসা, এই দূরে নদীর পর্বতের মধ্যে তোমরা কিভাবে জানলে? কেউ বলে দিছে, আমাদের কান থাকে বা আমাদের থাকে, এই অনুযায়ী আমরা যাই। কিন্তু আমাদের কেউ কখনো বলে দেয় না যে আমাদের বাড়ি আসো, আমাদের বাচ্চা হয়েছে, দাওয়াত দিয়ে আমাদের কেউ কখনো নেয় না। কিন্তু আচ্ছা আচ্ছা, দাওয়াত দিয়ে কখনো নেয় না? না, মানে ওই যে মানে আকাশে মেঘ মেঘ, আকাশে চাঁদ উঠলে যেরকম নরলোকে জানে, ওরকম আমরা জানি। আমরা তো নরলোকের নাই, জানতে পেরে যান। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো যে কথাটা আপনি বলতেছিলেন যে বেদেরা হিজড়া সেজে গাড়িতে টাকা তোলে, সেটা কি কতটুকু বাস্তব? এটা বাস্তব, আমার নিজের হাতে আমি ধরছি। ওরা দেখি কি রাস্তাঘাটে সাপ নেয়, সাপ নিয়ে লোকেদের সামনে বলে যে টাকা দেওয়া, ছেলেদের শার্টের কলার ধরে ওরা মনে করে কি আমরা ওরকম, কিন্তু আমরা তো এরকম কাউকে করি না। এরকম আমরা কখনো শার্টের কলারটা ধরি না, কিন্তু ওরা এটা করে আর দোষ পড়ে আমাদের। ওরা বাচ্চার বকশিস নিয়ে যায়, ওরা গাড়িতে উঠা টাকা নেয়, কিন্তু দোষ পড়ে কাদের? হিজড়াদের। আচ্ছা, তো তাহলে আপনার ওরা যে কাজটা করে সেটা তো একদম বেআইনি। হ্যাঁ, ওদের তো আমরা ধরি, ওরা ধরার পর কান্না করে, মানে আপনাদের কি হচ্ছে, মানে আপনাদের বদনাম হচ্ছে। হ্যাঁ, আমাদের বদনাম না, মনে করে কি হিজড়ারা এটাই সব করে। হিজড়ারা যে পেশার মধ্যে আসে তারা সেটাই করে, কিন্তু আমাদের পেশার বাইরে যারা গুরুমাদের ছাড়া থাকে তারা অন্য সব কাজ করে, তা আমাদের যে পেশা এটা তারা করে না। আচ্ছা আচ্ছা, তো সিমরান আপু,
হ্যাঁ। তা আমরা আরেকটা জানি, সেটা হচ্ছে হিজড়ারা রাত বিরাতে জলজঙ্গলে দেহ ব্যবসা করে বা সেক্স করে বেড়ায়, সেটা কতটুকু সত্য? এটা করে যেহেতু পেটের দায়ে মানুষ কি না করতে পারে, তাই না? সে হিজড়া হয়েছে, তার ফ্যামিলি থেকে কোনো ইয়া পায়নি, তার জন্য এই পথে নেমে গেছে। আর ওরা গুরুমা থাকে না ওদের, ওরা নিজের মতন করেই ওরা এটা করে, যেহেতু ওদের পেটের দায়, তাই না? পেটের দায়ে ওরা এটা করে খায়। পেটের দায়ে করে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন ওরা মানে পেটের দায়, মানে ওরা কি কোনো গুরুমার আন্ডারে না? না, ওরা গুরুমার আন্ডারে থাকে না। আমরা যারা গুরুমার আন্ডারে থাকি তারা তো, আমরা বললামই তো, আমরা বিয়ের বাচ্চার বকশিস এটা বা দোকানে টাকা তোলা, এগুলো আমাদের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, তো শিমুল আপু, হ্যাঁ, আরেকটা বিষয়, এই আপনাদের অনেক সময় আমরা শুনি, এটা কি গুজব না বাস্তব জানি না, যদি আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা দিয়ে বলে দিতেন। অনেক সময় হিজলাদের বিয়ের কথাবার্তা আমরা শুনি, তো সেটা কতটুকু সত্য? হিজলাদের কি বিয়ে শাদী হয় কখনো? হ্যাঁ, হিজড়াদের বিয়ে হয় কেন বাবার, হয়। অনেকে বিয়ে শাদী বসে, এমন আছে তার বন্ধু হিসাবে তাকে নেয়, এরকম, বুঝছেন? আর তোমার অনেকে বলে, যেরকম আমাদের বাংলাদেশে শেখ হাসিনা, যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি করেনি, আমাদের স্বীকৃতি দেয় না, কিন্তু বাইরের অন্যান্য রাষ্ট্রগুলো কিন্তু আমাদের স্বীকৃতি দিচ্ছে সমকামীদের। একটা মেয়ে যে লেসবিয়ান, একটা ছেলে গে, এরকম হিজড়াদেরও বিয়ে করতে পারবে, যেরকম ইন্ডিয়াতে হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশ সরকার কিন্তু এটা স্বীকৃতি দেয় না। তারপর আমাদের বাংলাদেশে যারা বলে না বিয়ে করে, এটা বন্দি হিসাবে কাউকে রাখে, কিন্তু আদৌ বিয়ে হয় না। বিয়ে হলে তো এটা সমাজের কাছে এটা পরিচিত, হ্যাঁ হিজড়াদের বিয়ে হচ্ছে, ঢাকঢোল পিটিয়ে, এরকম একটা কোনো একটা শোনা যেত, তাই না? আচ্ছা, তাহলে আপনি বলতে যাচ্ছেন যে হিজলাদের বিয়ে হয়, এটা ইন্ডিয়াতে স্বীকৃতি আছে, আমাদের দেশে নাই, তাই হ্যাঁ, তো? আমাদের বাংলাদেশে নেই। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে হিজলাদের যে বিয়ে হয়, সেটা কি এক হিজলা আরেক হিজলাকে বিয়ে করতে পারবে, না সাধারণ মানুষ পারবে? সাধারণ মানুষও বিয়ে করে, আবার এমন আছে হিজড়াকে বিয়ে করে, বলে কি ছেলে মানুষদের কী হবে, মানে কি বান্ধবী থাকে না, এদের মধ্যে হিজড়াকে আমাদের সমাজে বিয়ে করে, মানে কি দুজনের প্রতি এতটাই ভালোবাসে, তার জন্য হিজড়াকে বিয়ে করে। আবার অনেকে আছে যেরকম সেক্স বলতে মনের খোরাক, ওরকম সবার মধ্যে মানুষ, যেহেতু আমরা রক্তে মাংসে গড়া মানুষ, সবার মধ্যে সেক্স থাকতে পারে, আমাদের মধ্যে কেন সেক্স থাকবে না? এরকম আমাদের মধ্যে সেক্স আছে, তো আমরা এমনও আছে বাহিরে ছেলেদের কেউ বিয়ে করে, এরকম। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন তাহলে সেক্স হচ্ছে মনের খোরাক, যার ভিতরে রক্ত মাংস আছে তার ভিতরে সেক্স আছে। হ্যাঁ, সেটাই তো বলতে চাচ্ছেন, তাই না? আচ্ছা আচ্ছা, তো শিমুল আপু, আপনার কাছ থেকে আমরা পরের পর্বতে আরও কিছু একটু ব্যতিক্রম কিছু শোনার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে শিমুল আপুর সাথে নেক্সট পর্বতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।